This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায় আরও একবার। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। বিকেল 5টা মানে এখন সময় 5 কথার। এখনো পর্যন্ত যা যা খবর দেখেছেন তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে বেছে নেওয়া কিছু সেরা কয়েকটি খবর। আর শুরুতেই যে বড় খবরে নজর রাখতেই হচ্ছে এসএসসির নতুন পরীক্ষাকে ঘিরেও এবার আশঙ্কার মেঘ। পরীক্ষার বাকি আর মাত্র 5 দিন। এসএসসি নির্ধারিত অযোগ্যর সংখ্যা নিয়ে প্রশ্ন। সিবিআই এর তালিকায় থাকা একজনও যেন পরীক্ষায় বসতে না পারে এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এসএসসির তালিকায় দাগিদের সংখ্যা 1806। সিবিআই এর দাগি শিক্ষকদের তালিকায় নাম 3003 জনের। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও বেআইনিভাবে নিয়োগ জানিয়েছে সুপ্রিম কোর্ট। দাগিহীন পরীক্ষা নিশ্চিত করতে পারবে এসএসসি? কথা বলবো, আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এই মুহূর্তে যেটা সব থেকে বড় প্রশ্ন, তাহলে কি দাগিহীন পরীক্ষা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন পারবে নিশ্চিত করতে? দেখো, এটা একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তার দুটো তিনটে কারণ রয়েছে। কারণ যে ব্যক্তির আর একবার কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে দিই, এসএসসির নতুন পরীক্ষাকে ঘিরেও এই মুহূর্তে আশঙ্কার মেঘ। পরীক্ষার বাকি আর মাত্র 5 দিন, কিন্তু দাগিহীন পরীক্ষার আয়োজন কি করতে পারবে এসএসসি, নাকি আবারও আদালতে গড়াবে নতুন পরীক্ষা মামলাও? কথা বলবো, সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এখন সব থেকে বড় প্রশ্ন যে দাগিহীন পরীক্ষা কি নিশ্চিত করতে পারবে স্কুল সার্ভিস কমিশন, নাকি আবারও আদালতে এই নতুন পরীক্ষা মামলাও গড়াবে? দেখো, পরিষ্কার করে তোমাকে বলছি, দাগির সংখ্যাটাকে নিয়ে এখনো কিন্তু বিভ্রান্তি রয়েছে। এসএসসি 1806 জনের নাম প্রকাশ করেছে। কালকে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এত তালিকা ছোট কেন, আরো দাগি আছে। আইনজীবীরা বলছেন দাগির সংখ্যাটা কমপক্ষে আরো 2000 বাড়বে। সেক্ষেত্রে এই 2000 দাগিরা তারা যদি পরীক্ষায় বসে যান, তাহলে কিন্তু পরীক্ষা পদ্ধতি কলুষিত হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন করে এই পরীক্ষাকে কেন্দ্র করে মামলা হবে। আর মামলা হলে কিন্তু তুমি জানো যে এই পরীক্ষার ভবিষ্যৎ বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। এখন দাগিহীন পরীক্ষা করা এসএসসির কাছে চ্যালেঞ্জ। তবে আইনজীবীদের দাবি, যা পদ্ধতি এগোচ্ছে, যাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে, যাদের অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে, তারপরেও প্রচুর দাগি ঢুকে রয়েছেন এই সিস্টেমের মধ্যে। বুঝতে পেরেছি সুমন, ধন্যবাদ। এই সংখ্যাটি কখনোই 1806 নয়, এই সংখ্যাটি এর থেকে অনেক বেশি। ফলে এই এসএসসি তাকে আবার ওই লিস্ট বের করতে হবে। একজন দাগিকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসানো যাবে না, তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার এবং বোর্ড, তাদের মূল এন্ডেভার হচ্ছে এই যারা দাগি তাদের সঙ্গে থাকা। ফলে তার ফলে এই নতুন নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হওয়ার সম্ভাবনা প্রবল। আর অন্যদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এর ভূমিকা এবার প্রশ্ন তুলে দিল হাইকোর্ট। সব নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই ইডি তদন্ত শেষ কবে হবে, কবে তদন্ত শেষ হবে কেউই জানি না। তদন্ত শেষ হলে তবেই তো জানা যাবে কারা দুর্নীতি করেছিল। এই মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর। কি হলো আজ আদালতে, কি পর্যবেক্ষণ আদালতের, আরো বিস্তারিত জানাবেন শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো, রাজ্যের সব নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই এবং ইডি। এই তদন্ত কবে শেষ হবে সেটা আমরা কেউই জানি না, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তীর। কার্যত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এরকম ভাবেই সিবিআই এর তদন্তের উপরে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তার কারণ গোটা প্রসেসটা এতটা বেশি লেন্দি, সেক্ষেত্রে স্পষ্টভাবে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। এদিনকে তিনি আরো বলেন যে এই তদন্ত শেষ হলে তবেই নির্দিষ্ট করে জানা যাবে কারা এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত এবং কারা ষড়যন্ত্র করেছিল এই দুর্নীতির বিষয়ে। যেহেতু এখনো পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে তদন্ত শেষ হয়নি, তাই কোন রকম একটা যে কনক্লুশন সেটাতে পৌঁছানো যাচ্ছে না। তার জন্য এই মন্তব্য করেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। ধন্যবাদ শ্রাবন্তী। আর এবার আপনাদের দেখাবো চাকরি চুরির দাগ তৃণমূল কংগ্রেসের গায়ে লেগেছে বলে কান ধরে উঠবোস করলেন তৃণমূল কাউন্সিলর। লজ্জায় তমলুকে তৃণমূল কাউন্সিলরের কান ধরে উঠবোস করে জনগণের কাছে ক্ষমা চাইলেন তৃণমূল কাউন্সিলর। এই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে। যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পর মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ
আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। টাকা নেওয়ার পরেও মুখ খুলছেন না দলেরই একাংশ। দলের অনেক নেতাই টাকা নিয়েছেন, এমনটাই দাবি করলেন কাউন্সিলর পার্থ সারথী মাইতি। তৃণমূল কাউন্সিলরের কান ধরে উঠবোসের এই ভাইরাল ভিডিওয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দলের একাংশের ভূমিকা নিয়েও সরব খোদ তৃণমূল কাউন্সিলর। শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন একাধিক নেতা, এই দাবি এবার তুললেন তমলুকের 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। ওনাকে আমি বলি যে উনি ওনার মস্তিষ্কর চিকিৎসা করান, ওনার মস্তিষ্ক ঠিক নেই। যেখানে ওনার দলের নেতৃত্বটাই ওনার কথাকে গুরুত্ব দেয় না, প্রায়োরিটি দেয় না, তো সেখানে সেই পাগলে কী না বলে ছাগলে কী না খায়ের মতন উনি সোশ্যাল মিডিয়া ফেসবুক এখন হয়েছে, উনি বসতেই পারেন, যা পারে বলতেই পারেন। বাট ওনাকে আগে বুঝতে হবে ওনার যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকতো সেটা আগে নিজের দলের লোককেই কনভিন্স করান, তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে, তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর এগেন্স্টে বলতে। ওনাকে এই আগে বাড়িয়ে ঠিকাটা কে নিতে ইখতিয়ার দিয়েছে? ওনার যদি মনে হয় উনি সিবিআই এর কাছে গেলেন না কেন? তাদের লিস্ট নিয়ে তাদের তথ্য প্রমাণ নিয়ে কে বারণ করেছিল ওনাকে যেতে? এই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে আমাদের দলের কারা কারা শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রাখছে পূর্ব মেদিনীপুরের জেলা নেতৃত্বকে নজরে রাখার নির্দেশ দিয়েছেন, বা উনি দলের কাছে লিখিতভাবে রিপোর্ট দিয়েছিলেন। দল ছেড়ে দিন, দলের কথা ছেড়ে দিন, তদন্ত করছে কোর্টের অধীনে ইনভেস্টিগেশন এজেন্সির সাথে কোনো তথ্য দিয়েছেন? আমার তো মনে হচ্ছে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। আমার বক্তব্য হচ্ছে যে চোর তার নাম আমরা অদৃশ্য কোনো কারণে আনতে পারছি না। কি কারণ তা তো আমার সাথে তো শুভেন্দুবাবুর আর যোগাযোগ নেই যে আর আমি একটাও চাকরি দেইনি। তা যারা দিয়েছে তারা কেন মুখ খুলছে না, তাই আমার প্রতিবাদ। তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে কে চুরি করেছে, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব জানে, কিন্তু তারা দেখা যাচ্ছে নিজেদের স্বার্থে নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না। এবং শুভেন্দু অধিকারী যে চুরি করেছে তাদের কাছে ডকুমেন্টসও আছে, কিন্তু তারা দেখাবেন না। এবং শুভেন্দুবাবুর সাথে যোগসাজশ এখনও থাকার জন্য বারবার পশ্চিমবাংলার সমস্ত জেলাতে ভালো রেজাল্ট হলেও পূর্ব মেদিনীপুরের রেজাল্ট খারাপ হচ্ছে। আরো একবার আপনাদের দেখাচ্ছি সেই ভাইরাল ভিডিও। পূর্ব মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলর তিনি প্রকাশ্যে কান ধরে উঠবোস করছেন এবং বলছেন যে তিনি বিবেকের দংশনে ভুগছেন। কেন চাকরি চুরি নিয়ে দলের একাংশ মুখ খুলছে না, তাই তিনি বিবেক দংশনে এবার সকলের সামনে কান ধরে উঠবোস করছেন। যদিও তার এই কীর্তিকে কেন্দ্র করে খোদ তৃণমূলের অন্দরেই তার সমালোচনা শুরু হয়েছে। এটা তাকে দল বলেনি, দল বহির্ভূত কাজও করেছে, দলকে জিজ্ঞাসা না করে এই কাজটা করেছে, এই কাজটা করাটা একেবারে অন্যায় হয়েছে। তৃণমূলের নেতৃত্ব হয়ে কখন কীভাবে কোথায় কী দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হবে, প্রতিবাদ হবে, সেটা দল ঠিক করবে, সেটা পার্থ সারথী মাইতি ঠিক করা উচিত নয়। এই জন্যেই বলা হয়েছে যে এটা দল বিরোধী কাজ করেছে, এই কাজটা তার করা উচিত হয়। যাদের অনুশোচনা আছে, যারা অন্ততপক্ষে তৃণমূলটা করেছিল আদর্শের জন্য, তারা এখন হতাশা যে শুধুমাত্র টাকা আর টাকা ছাড়া তৃণমূল কিচ্ছু বোঝে না। আর যে কারণে সেই হতাশা থেকেই এখন সেই সমস্ত লোকেরা মুখ খুলতে শুরু করেছে। এটা তার একটা অভিনব প্রচার বলে আমরা মনে করি। এইরকম তৃণমূলের আরো অনেক লোককে আমরা দেখতে পাবো ভবিষ্যতে, যারা অনুশোচনায় এবং দগ্ধ হয়ে তারা এই জাতীয় প্রতিবাদ নিজেদের বিরুদ্ধে নিজেরাই করছে। গোটা পূর্ব মেদিনীপুরে এই সমস্ত কিছুর যে কারসাজি নাটের গুরু সে হচ্ছে শুভেন্দু অধিকারী। সেদিন তৃণমূলে থেকেছেন, আজকে বিজেপিতে গেছেন, কিন্তু মোদ্দা কথা পূর্ব মেদিনীপুরে তৃণমূল বিজেপি দুটো দলই শুভেন্দু অধিকারীর দ্বারা পরিচালিত হচ্ছে। তাই কেউ সেদিন ওনার সঙ্গে লুটে পুটে খেয়েছেন, আজকে প্রতিবাদ করছেন না, চুপচাপ বসে আছেন। এবার দেখাবো আপনাকে এই বাংলার স্কুলে ছোট ছোট বাচ্চারা মিড ডে মিলে কি খাচ্ছে। পাতে শুধু ভাত, কোনো তরকারি নেই। এই ছবি পূর্ব বর্ধমানের ভাতারের। মিড ডে মিল নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। ভাতার ব্লকের কালুত্তকের বাসিন্দাদের দাবি চূড়ান্ত অব্যবস্থা চলছে আইসিডিএস সেন্টারে। পঞ্চায়েত সদস্য থেকে বিডিও অফিসে জানানো সত্ত্বেও, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ।
সাদা ভাত, তরকারি নেই। কেন তরকারি? সরকার থেকে কোনো তরকারির নিয়ম বলছে, দিদিরা বলেছে যে ওরা তরকারির নিয়ম কোনো কিছু নেই। মাঝে একবার সাদা ভাত হয়েছিল, মানে তরকারিও দিয়েছিল দিদি। কতদিন আগে? এই তো কিছু মাস দিয়েছিল, মাস 30 দিয়েছিল। ডিম কি ডাল বন্ধ সম্পূর্ণ হবে? না, সবই দিয়েছিল। বাচ্চারা ভাত খাবে, ভাতের সঙ্গে আমরা তরকারি চাইছি, ওরা বলছে নেই। আজকে কি হয়েছে? আজকে শুধু ভাত হয়েছে, কি তরকারিও নাই, ডিম সেদ্ধও নেই, কিচ্ছু নেই, শুধু ভাত। সবজি কিছু দেয় না, সাদা ভাত। কোনোদিন আবার রান্না করে পোকা, যেমন ধরুন কানকোটারি, ক্যান্ডে, তারপরে টিকটিকি, দুধে মাসুম ছেলেগুলো খায় এরকম। এর আগে ভিডিও তো 3-4 বার অভিযোগ করেছিলাম, ম্যাডাম খাটি বলছে আমাদের কিছু দেয় না। যাচ্ছে তাই মানে পরিবেশ আমি বলবো, এবং অপরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না। পঞ্চায়েতের প্রধান বা বিডিওকে আপনি জানিয়েছেন? আমি বিডিওকে হোয়াটসঅ্যাপে লিখে জানিয়েছিলাম, কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি যে এসব তো তদারকি করার অফিসাররা কেউ আসেন না, সিডিপি ওরা কেউ আসেন না, সুপারভাইজার যারা আছে তারা কেউ আসে না, তার জন্য এরা সুযোগ পাই। এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখি। বাঁকুড়ায় পাড়ায় সমাধান ক্যাম্পে উত্তেজনা। শিবিরে গিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী ঝামেলা করেন বলে অভিযোগ। স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে ক্যাম্প, পাল্টা অভিযোগ বিজেপির। বিঘ্না পঞ্চায়েতের কদমাঘাটিতে শিবির চলাকালীন আচমকায় লোকজন নিয়ে হাজির হন পঞ্চায়েত সদস্যা চুমকি মাঝির স্বামী বিধান প্রতিহার। ক্যাম্পের খবর তাঁর স্ত্রীকে দেওয়া হয়নি, এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন তিনি। তৃণমূল নেতারা তাঁকে শিবির থেকে বের করে দেন বলেও অভিযোগ তুলেছেন তিনি। মত্ত অবস্থায় শিবিরে ঢুকে অশান্তি করছিলেন বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী, পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেসের। একদম একদম পরিষ্কার বলছি, একদম আমি নামটাম শেষ রাখবো না, একদম নামটাম শেষ রাখবো না বলছি। পাড়ার লোককে নিয়ে যখন এসেছিলাম আমি, তখন বললি যে না 11টার মধ্যে জমা দিতে হবে, 11টা ফেরিয়ে গেছে, এখনো হবে না। তাহলে কি আপনাদের কোনো কাজ করতে চাইছে না? না। তারা কারা ছিল ভিতরে? তারা কি সবাই? সব তৃণমূলে, সব তৃণমূলের লোক। তো টাইমটা যেহেতু যে বলেনি, তার সেভাবে তো আমি আসিনি। এখানের একজন বিজেপি মেম্বার আছে, তার স্বামী মদ্যপ্ত অবস্থায় এখানে এলেন, বললেন আমি 2টোর সময় এসে বলছেন আমি কাজ ধরাবো, কিন্তু এই কাজ তো মানুষ এসে ধরাবে, পাড়ার গ্রামের মানুষ এসে ধরাবে। আসলে ব্যাপার কি জানেন তো, এই 10 লক্ষ টাকা বুথে বুথে বরাদ্দ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প ঘোষণা করেছে, এখানে বিজেপির পায়ের নিচের মাটি হালকা হয়ে গেছে, তারা খুঁজে পাচ্ছে না তারা কি করব। তাই তারা চাইছে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করতে, মধ্যস্থ অবস্থায় পরিবেশ তৈরি করতে, ঠিক আছে, একটা ঝামেলার সৃষ্টি করতে, যেখানে সরকারের বদনাম হবে। একটা ক্যাম্প চলছে, সেখানে বদনাম করার চেষ্টা করছে। এই মুহূর্তে আরো একটা বড় খবরের নজর রাখবো। মতুয়াদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ এবার উঠল মহুয়ার বিরুদ্ধে। নিঃশর্ত ক্ষমা না চাইলে বিকল্প পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। এই গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানোর হুঁশিয়ারি দিয়েছে অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী। ভাতা কারো ব্যক্তিগত নয়, মতুয়ারা অপমানের বিচার করবেন, সুর চড়িয়েছেন শান্তনু ঠাকুরও। কৃষ্ণনগরের কোনো একটা কর্মী সভায় তিনি মতুয়াদের সম্পর্কে যে বক্তব্য করেছেন তার তীব্র নিন্দা আমরা করছি মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। ভাতা কিন্তু শুধু মতুয়া নমশূদ্র তপশিলীরা পায় না, সকল সম্প্রদায়ের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্প তৈরি করেছেন মানুষকে সুবিধা দেওয়ার জন্য। আর এটা তো কোনো ব্যক্তিগত বা উদ্যোগে ভাতাটা না, এটা সরকারি প্রকল্প এবং সব ধর্মের বর্ণের সম্প্রদায়ের মানুষ পায়। কিন্তু সেক্ষেত্রে তো কিছু বলা হয় না। কিন্তু মতুয়া তপশিলি নমশূদ্র বলে মহুয়া মিত্র যে কথা বলেছে তার তীব্র নিন্দা করছি, এবং মহুয়া মিত্র যদি নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে আগামী দিনে মতুয়া মহাসংঘ থেকে সিদ্ধান্ত হবে মতুয়া মহাসংঘের আগামী দিনে কি পদক্ষেপ হবে। সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়েছেন, কারণ মতুয়ারা কাঠের মালা পরে না, মতুয়ারা আচার মালা পরে, যেটা শান্তি মায়ের দেওয়া। মতুয়ারা ভাতার নেশায় ঘোরে না, মতুয়ারা ঠাকুরের নাম করে, সাধু সঙ্গ করে, তারা ভক্ত সেবা করে। এই ভাতার জন্য আমরা যারা সাধু গোসাই পাগল, এরা তো ভাতার কাঙাল না, আমরা ভাতা চাই না, আমরা স্বতন্ত্র ধর্মকে নিয়ে বাঁচতে চাই। এটা অবশ্যই আমাদের জন্য অপমান, এবং এই অপমানের জন্য আমরা অবশ্যই আন্দোলনে যেতে পারি। এটা সমস্ত মতুয়া ভক্তদের সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা চলছে। যদি আমরা সবাই একসাথে সামিল হতে পারি তাহলে অবশ্যই এটার বিরুদ্ধে আন্দোলন করা হবে।
মহুয়া মৈত্রর যে মন্তব্যের বিরুদ্ধে এতগুলো বক্তব্য শোনালাম আপনাদের, এবার শোনাই মহুয়া মৈত্র তিনি কি মন্তব্য করেছিলেন মতুয়াদের নিয়ে, শুনুন। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতন, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নবশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপ রে বাপ রে বাপ। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে, সত্যি কথা বলছি কি না। মহুয়া মৈত্র নন মতুয়া কমিউনিটির একটা মহিলা, মতুয়াদের সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছে এটা অপমানজনক, মতুয়ারা এর বিচার করবে। এবং ও যে প্রমাণ করে দিয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষ টিএমসির সাথে নেই, তার কারণ হচ্ছে ওদের এই অধ্যত্ব। এই অধ্যত্বের কারণেই ওদের সঙ্গে টিএমসি নেই, টিএমসির সঙ্গে মতুয়ারা নেই। 85 থেকে 90% মতুয়াই বিজেপিতে ভোট দেয় এবং আগামীতেও দেবে। আর যে ভাতাটা দেওয়া হচ্ছে সে ভাতাটা সরকারের ভাতা। মহুয়া মৈত্রের বক্তব্যের একটা দিক আমি মনে করি ঠিকই বলেছেন, যারা সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমস্ত সামাজিক স্কিমগুলোর সুবিধে পান, প্রোটেকশন পান, তারা ভোটের সময় কি কারণে তারা দলকে ভোট দিচ্ছেন না সেটা বলতেই পারে। প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলায় এখনো অধরা বিজেপি নেতা রাকেশ সিং, আর তারই প্রতিবাদে বিধানসভার সামনে আজ বিক্ষোভ যুব কংগ্রেস কর্মীদের। বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে প্রেজেন্ট ভ্যানে তুলল পুলিশ, দেখুন সেই ছবি। কেন এখনো পর্যন্ত বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয়নি? রাকেশ সিং সোশ্যাল মিডিয়ায় তাকে পাওয়া যাচ্ছে, তার বক্তব্য শুনতে পাওয়া যাচ্ছে, কেন তাহলে রাকেশ সিংকে পুলিশ গ্রেপ্তার করতে পারলো না? এই দাবিতে বিধানসভার সামনে আজ বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে প্রেজেন্ট ভ্যানে তোলে পুলিশ, সেখান থেকে তাদের হটিয়ে দেওয়া হয়। যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য সাময়িকভাবে সেখানে অবরুদ্ধ হয়ে পড়ে। লজ্জা করা উচিত। রাকেশ সিং রাস্তায় দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছে, পুলিশ নাকি তাদেরকে ধরতে পারছে না, কারণ তার নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে চারিদিকে তার ফোন কলস চলছে, তার প্রোটেস্ট চলছে, তার ছেলে মেয়েকে ধরা যাচ্ছে, তাকে ধরা যাচ্ছে না। এটা হাস্যকর একটা পরিস্থিতি। পরে খবরে আসি, বিহারে বিরোধীদের মঞ্চ থেকে কুকথা বলা হয়েছিল, এবার পাল্টা মুখ খুললেন প্রধানমন্ত্রী। এটা শুধু আমার মা নয়, গোটা দেশের মায়েদের অপমান। আমার মা আমাকে সাংসারিক জীবন থেকে মুক্ত করে দেশের সেবায় নিজেকে কাজ করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমার সেই মাকে নিয়েই কংগ্রেস আরজেডির মঞ্চ থেকে কুরুচিকর মন্তব্য করা হয়েছেন। আজ একথা বলেন প্রধানমন্ত্রী মোদী। मुझे जन्म देने वाली मेरी मां ने मुझे अपने दायित्वों से मुक्त कर दिया था और मां ने मुझे आशीर्वाद दिया कि बेटा जाओ देश की करोड़ों माताओं की सेवा करना। आप सब जानते हैं अब मेरी मां का शरीर तो इस दुनिया में नहीं है। मेरी उस मां को जिसका राजनीति से कोई लेना देना नहीं, जिसका शरीर भी अब नहीं है, मेरी उस मां को आरजेडी कांग्रेस के मंच से भद्दी गालियां दी गई। आपके चेहरे, आपको भी कितना दर्द हुआ होगा। मैं देख रहा हूं कुछ माताओं के आंख में आंसू मुझे नजर आ रहे हैं। इनको लगता है नामदारों का तो अधिकार है कामदारों को गालियां देना। मां को गाली देने वालों से कहना चाहता हूं, मोदी तो तुम्हें एक बार माफ कर भी देगा, लेकिन भारत की धरती ने मां का अपमान कभी बर्दाश्त नहीं किया है। इसलिए आरजेडी और कांग्रेस को 7 बहनी से माफी मांगनी चाहिए। হাজার হাজার লোকের মিছিল যাচ্ছে, লক্ষ লক্ষ লোকের জনস্রোত হচ্ছে, সেখানে কোথায় কি বলবে তার জন্য কি রাহুল গান্ধী দায়ী হতে পারে?
মোদি যখন রোড র্যালি করে তখন সেখানে লক্ষ লক্ষ লোক থাকে, তারা কোথায় কি বলবে তার জন্য কি বিজেপি দায়ী না মোদি দায়ী? তা যদি না হয় তাহলে রাহুল কিসের জন্য দায়ী? রাহুল গান্ধী কি কিছু বলেছে? রাহুল গান্ধীর কোনো কি ভয়েস শুনেছেন আপনারা? রাহুল গান্ধী কাউকে কি সমর্থন করেছে? জোকা ধর্মতলা মেট্রোর কাজে নতুন সমস্যা, জলের পাইপলাইন। একাধিক বৈঠকের পরেও পুরসভা কাজে টালবাহানা করছে বলে অভিযোগ। ডায়মন্ড হারবার রোডের তলায় মোমিনপুর থেকে খিদিরপুর পর্যন্ত একাধিক পাইপলাইন রয়েছে। পাইপলাইন সরানোর জন্য পুরসভাকে টাকাও দিয়ে দেওয়া হয়েছে, এমনটাই বলছে RVNL। কিন্তু টালবাহানা করে পুরসভা কাজ করছে না বলে অভিযোগ উঠছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যে জোকা এসপ্ল্যানেড প্রকল্প রূপায়ণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে কলকাতা পুরসভার কাছে প্রস্তাব গিয়েছে যে এই ডায়মন্ড হারবার রোডের ওপরে এবং নিচে থাকা পাইপলাইন এবং জলের প্রজেক্টগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য, কারণ প্রকল্পের কাজে সেই পাইপলাইনগুলোতে ধাক্কা খেতে পারে। কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, ওয়াটগঞ্জ, খিদিরপুর, মোমিনপুর, ইকবালপুর সহ একাধিক এলাকার জল সরবরাহ হয় এই পাইপলাইনগুলোর দ্বারা। সেই জায়গায় নতুন করে পাইপলাইনগুলো স্থানান্তর করতে গেলে বা জল প্রকল্প অন্য কোথাও সরাতে গেলে সমস্যা তৈরি হবে। যদিও RVNL এর তরফে ইতিমধ্যে ফান্ড রিলিজ করা হয়েছে এই কাজ করার জন্য, কলকাতা পুরসভা সেই অর্থ পেয়েছে। তবে পাইপলাইনগুলো আদৌ কোথায় সরাবে সেটা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে এই প্রকল্পের গতি যাতে কোনোভাবে ধীর না হয় তার দিকে রীতিমতো সতর্ক রয়েছে আর রেল বিকাশ নিগম লিমিটেডের কর্তারাও। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। ड्यूरिंग द कंस्ट्रक्शन ऑफ मेट्रो बहुत कुछ होता है, बहुत कुछ जो है सारे लोग मिलकर काम करना पड़ता है। ये नहीं है कि खाली मेट्रो काम करेगा, स्टेट गवर्नमेंट भी काम करना पड़ेगा, पब्लिक भी काम करना पड़ेगा, सभी लोग को मदद चाहिए, सभी लोग मदद हो रही है। ওখানে তো অলরেডি আমরা জয়েন্ট সার্ভে করে ওখানে তো আমরা ওদের সাথে কথা বলে করেছি, ওরাও তো এটার ফান্ড দেবে। আমরা তো ওখানে নতুন পাইপলাইন, মানে এখন কি হবে, আমাদের ক্রস ওভার আর থাকবে না, এদিক দিয়ে একটা প্যারালাল লাইন যাবে, ওদিক দিয়ে একটা প্যারালাল লাইন যাবে। সেটা অলরেডি আমরা তো প্রায় প্রকিওর করতে দিয়ে দিয়েছি। আপনি জলের পাইপ সরাতে বলেছেন, ট্রাফিক সরাতে বলেছিল 7 দিনের জন্য। 7 দিনের জন্য একটা ট্রাফিক সরিয়ে দিলে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ তথা কলকাতার মানুষ আর একখানা নতুন মেট্রো লাইন পেতেন। মানে কাজটা প্রায় শেষ, কিছুই বাকি নেই। 300 মিটার যারা কমপ্লিট করতে দিল না তাদের তো কাজই এটা যে কোনো না কোনো বাহানায় টাকার দরকার আছে, নিজের ভাড়ে মা ভবানী টাকাটা খেয়ে নিল, কাজটা করলো না। কারণ ওই টাকাটা দিয়ে যে কাজটা করাতে হবে সেই টাকাটাও আর নেই, কারণ ওটা খেয়ে ফেলেছে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু, কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH